নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের যে ক্লাসটা হতে চলেছে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য সবথেকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস, যার সাবজেক্ট হচ্ছে বাংলা। ঠিক আছে, 2026-এ যে নিয়োগ হতে চলেছে গ্রাম পঞ্চায়েতে, সেই সাবজেক্ট বাংলাতে কিন্তু টোটাল তোমাদের 25 নম্বরের পরীক্ষা হবে। 25 নম্বরের পরীক্ষার কিন্তু এই যে 25 নম্বর তোমরা কীভাবে পাবে, আমরা কিন্তু প্রত্যেকটা সেট করাবো। তোমরা কিন্তু জাস্ট প্র্যাকটিসটা রাখবে রেগুলার, তাহলে কিন্তু হয়ে যাবে। আজকে 20টা প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য। সেই 20টা প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই অ্যান্সার করবে, আমি সময় দেবো অ্যান্সার করার। তারপরে আমি বিশ্লেষণ আলোচনা করব। অবশ্যই বিশ্লেষণটা কিন্তু ধ্যান সহকারে কিন্তু দেখবে এবং শুনবে, তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক সুবিধা হবে। দরকারে তোমরা এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট পেয়ে যেতে পারো। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমরা দিয়ে রেখেছি আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে, এবং সাথে তোমরা গ্রাম পঞ্চায়েতের জন্য কোন বই পড়বে সেই বইয়েরও কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা এই ভিডিওরই সব যে অপশানটা রয়েছে বা দিকে যে নিচে দেখাচ্ছে সব অপশান প্রোডাক্ট, সেখানে টাচ করে কিন্তু তোমরা বইগুলো কিনে নিতে পারো অনলাইনে। ঠিক আছে, তো চলো বাংলার যে কোশ্চেনগুলো রয়েছে আজকে সেই কোশ্চেনগুলো আলোচনা করব। সবার ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে দেখো, যে উচ্ছ্বাস শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উচ্ছ্বাস, এটার উচ্ছ্বাস, উচ্ছ্বাস নাকি উচ্ছ্বাস নাকি উচ্চভাস? এটা সঠিক উত্তর কী হবে? তোমরা কিন্তু কমেন্টে জানাবে। প্রত্যেকটা কোশ্চেনের কমেন্টে কিন্তু তোমরা অ্যান্সার করবে অবশ্যই, যে কতগুলো লাস্টে বলবে যে কতগুলো কোশ্চেনের অ্যান্সার তোমাদের সঠিক হয়েছে। তো এটার যেটা সঠিক উত্তর হতে চলেছে সেটা দেখে নাও। উত্তরটা কী রয়েছে? উচ্ছ্বাস। কী রয়েছে? উচ্ছ্বাস। এবার ব্যাখ্যাতে কী বলা হয়েছে, যে ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী ত বা দ এর পর স থাকলে উভয় মিলে ছ মানে ছয় ছয় যুক্ত হয়, এবং এখানে শব্দের মধ্যে ছিল ত, এবং শ্বাসের স মিলে দুটোকে মিলে কি হয়েছে? ছয় ছয় বয় আকার দন্তস্ব মানে শ্বাস গঠিত হয়েছে। বোঝা গেল? তো উচ্ছ্বাস এটা হবে সঠিক উত্তর। তো এখানে কি ছিল প্রশ্নটা? উচ্ছ্বাস। প্রশ্নটা ছিল এরকম, উচ্ছ্বাস, তাই না? উচ্ছ্বাসের জায়গায় কি বলেছে দেখো, উতের থেকে ত এসেছে, আর এখানে শ্বাসের স মিলে শ্বাস গঠিত হয়েছে, এই জন্য করা হয়েছে উচ্ছ্বাস। বোঝা গেল? এবার নেক্সট প্রশ্নে চলে যাব। প্রশ্ন নম্বর 2 বলেছে, পঙ্কজ শব্দটি কোন প্রকারের বা কোন প্রকার শব্দের উদাহরণ? যৌগিক শব্দ, ঋঢ় শব্দ, যোগ ঋঢ় শব্দ নাকি মৌলিক শব্দ? সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে যোগ ঋঢ় শব্দ। এবার দেখো, যোগ ঋঢ় শব্দ দেখতে পাচ্ছ, সঠিক উত্তর দেওয়া রয়েছে যোগ ঋঢ় শব্দ। তো এটা সঠিক উত্তর ব্যাখ্যায় কি বলা হয়েছে, যে শব্দ ব্যুৎপত্তিগত অর্থ প্রকাশ না করে কোনো বিশেষ অর্থ প্রকাশ করে তাকে যোগ ঋঢ় শব্দ বলে। পঙ্কজ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ পঙ্কে বা কাদায় জন্মে যা, মানে বলা হয়েছে পঙ্কজ মানে হচ্ছে আমরা কি জানি, সেটা হচ্ছে পদ্মফুল, এবং সেটা কোথায় জন্মায়? সেটা হচ্ছে কাদায় জন্ম নেয়। তো সেই ক্ষেত্রে বলা হয়েছে পঙ্কজ অর্থাৎ পঙ্কে জন্মে যা। বোঝা গেল? কিন্তু এটি মশা, শামুক ইত্যাদিকে না বুঝিয়ে কেবল পদ্মফুলকে বোঝায়। তো সেই ক্ষেত্রে এটা কী শব্দ হচ্ছে? যোগ ঋঢ় শব্দ। বোঝা গেল? নেক্সট প্রশ্ন বলা হয়েছে দেখো 3 নম্বর, বিরাগী শব্দটির সঠিক বিপরীত শব্দ কোনটি? অনুরাগী, বৈরাগী, রাগহীন নাকি উদাসীন? এটা সঠিক উত্তর কী হবে? অ্যান্সার কিন্তু অবশ্যই লিখবে তোমরা। তো চলো অ্যান্সারটা যেটা দেখে নিচ্ছি, অ্যান্সারটা হবে সঠিক উত্তর অনুরাগী। সঠিক উত্তর কি? অনুরাগী। বিরাগী শব্দের বিপরীত শব্দ কি? অনুরাগী। বিরাগী শব্দটির অর্থ কি? যার কোনো কিছুর প্রতি আসক্তি বা রাগ নেই, যে সংসার ত্যাগী, কোনো মুহূর্তে নেই। এর বিপরীত শব্দ হলো অনুরাগী, যার অর্থ হলো কোনো বিষয়ের প্রতি আসক্ত বা প্রেমী। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, প্রত্যেকটা জিনিসের ডিটেলটা কিন্তু অবশ্যই তোমাদের ক্ষেত্রে জানা দরকার। সব কিছু মুখস্থর মধ্যে রাখবে না, যতটা বুঝে পড়বে ততটা কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে। নেক্সট প্রশ্ন বলা হয়েছে, সমাস শব্দের আভিধানিক বা প্রকৃত অর্থ কী? সংক্ষেপণ বা মিলন, বিভাজন, পদের পরিবর্তন না বিস্তার? আমরা কিন্তু সমাস সবাই পড়েছি। সমাস কিন্তু ব্যাকরণে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই সমাস শব্দের অর্থটা কি, প্রকৃত অর্থ, সেটা হচ্ছে দেখে নাও। সঠিক উত্তর কী বলা হয়েছে? সংক্ষেপণ বা মিলন। সঠিক উত্তর কী বলা হয়েছে? সংক্ষেপণ বা মিলন। এবার ব্যাখ্যায় কী বলা হয়েছে? সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ, মানে শর্টকাটে বলা, এবং মিলন বা একাধিক পদের এক পদীকরণ, মানে অনেক একটা বড় পদের মানে অনেকগুলো পদ মিলে একটা বাক্য তৈরি করা হয়েছে, সেটার এক সংক্ষেপে উত্তর দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে সমাস। পরস্পর অর্থ সন্ধিযুক্ত 2 বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নামই হচ্ছে সমাস। বোঝা গেল? অবশ্যই কিন্তু এগুলো তোমাদের মাথায় রাখতে লাগবে। নেক্সট প্রশ্ন নম্বর 5 বলা হয়েছে, নিচের কোনটি সূর্য শব্দের সমার্থক শব্দ নয়? মার্তণ্ড, সবিতা, দিবাকর না শশাঙ্ক? বলছে সূর্য শব্দের সমার্থক শব্দ নয়। এটা সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর হতে চলেছে শশাঙ্ক। শশাঙ্ক কিন্তু সূর্যের প্রতিশব্দ বা সমার্থক শব্দ নয়। মার্তণ্ড, সবিতা, দিবাকর এরা 3টি কিন্তু সূর্য শব্দের অত্যন্ত পরিচিত সমার্থক শব্দ। পক্ষান্তরে শশাঙ্ক শব্দের অর্থ হলো চাঁদ।
শশাঙ্ক শব্দের অর্থ হলো চাঁদ, অর্থাৎ চাঁদের আর এক নাম হচ্ছে শশী, তো সেখান থেকে এসেছে শশাঙ্ক। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, হাটে বাজারে। হাটে বাজারে একটা অবশ্যই পত্রিকার নাম, কিন্তু বলা হয়েছে হাটে বাজারে এটি কোন প্রকার সমাসের উদাহরণ? উপপদ তৎপুরুষ, অলুক দ্বন্দ্ব, রূপক কর্মধারায়, নাকি বহুব্রীহি সমাস? কোনটা হবে? সঠিক উত্তর কী হবে? তার ব্যাখ্যাটা কী হবে দেখে নাও। সঠিক উত্তর হচ্ছে এটার অলুক দ্বন্দ্ব। ব্যাখ্যা কি বলা হয়েছে? যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। হাটে বাজারে, হাটে ও বাজারে অর্থাৎ হাটে বাজারে, হাটে ও বাজারে অর্থাৎ হচ্ছে হাটে বাজারে। এখানে পূর্বপদ ও উত্তরপদের এ বিভক্তি সমস্ত পদেই বজায় রয়েছে। দেখো, হাটেও রয়েছে, বাজারেও রয়েছে, দুইটাতেই এ রয়েছে, এ। বোঝা গেল? এ বিভক্তিটা রয়েছে। এবার সেই ক্ষেত্রে পূর্বপদ আর উত্তরপদের মধ্যে যেহেতু রয়েছে, তার জন্য কিন্তু এটাকে ধরা হয়েছে অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব সমাস। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 7-এ বলা হয়েছে যিনি দেশ সেবা করেন তিনি সকলের পূজনীয়। এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বা মিশ্র বাক্য, না বিস্ময়সূচক বাক্য? দেখো, এখানে বলা হয়েছে যিনি দেশ সেবা করেন তিনি সকলের পূজনীয়। এখানে বিস্ময়সূচক বাক্য তো হওয়ার কথা নয়, কারণ এখানে বিস্ময়বোধ নেই বা বিস্ময়যুত কোনো সংকেত চিহ্নও নেই, তাই না? তো উত্তরটা কি হবে? উত্তরটা বলার আগে তোমাদেরকে বলছি, বন্ধুরা যারা যারা ক্লাসটা দেখছো স্টুডেন্টস, তারা কিন্তু এই পিডিএফটা, টোটাল পিডিএফটা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা এখনও অবধি যারা যারা বই কিনতে পারোনি বা বুঝতে পারছো না কোন বই পড়বে গ্রাম পঞ্চায়েতের জন্য, তার লিঙ্ক কিন্তু এই ভিডিওতে দেওয়া রয়েছে। ডেসক্রিপশন থেকেও তোমরা দেখতে পারো, অথবা এই ভিডিওর যে ভিডিওটা চলছে তোমাদের মোবাইলে, সেই ভিডিওর বাঁ দিকে এরকম কোনায় দেখবে প্রোডাক্ট দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে কিন্তু তোমরা বইটা কিনে নিতে পারো। ঠিক আছে, চলো উত্তরটা দেখে নিই। যিনি দেশ সেবা করেন তিনি সকলের পূজনীয়, এটা কোন ধরনের বাক্য? এটি হচ্ছে জটিল বা মিশ্র বাক্য, যেখানে একাধিক বাক্যকে মিক্স করা হয়েছে। যেমন যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য এবং এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পরের সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। যেমন এখানে যিনি তিনি দুজন রয়েছেন, সাপেক্ষ সর্বনাম দ্বারা বাক্যটিকে গঠিত করা হয়েছে, যিনি তিনি দুজন মিলে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাব। নেক্সট প্রশ্ন, বিড়াল তপস্বী, এই বাগধারাটির সঠিক অর্থ কী? বিড়াল তপস্বী, ভণ্ড সাধু, আসল তপস্বী, অহংকারী লোক, নাকি অলস ব্যক্তি? সঠিক উত্তর কী হবে? তোমরা উত্তরে কিন্তু প্রত্যেকটা জানাবে, কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের অ্যান্সারটা কী হয়েছিল। ঠিক আছে, চলো, বিড়াল তপস্বীর সঠিক উত্তরটি হবে ভণ্ড সাধু। ভণ্ড সাধু বাংলা সাহিত্যে ও লোক ভাষায় বিড়াল তপস্বী বাগধারাটির এমন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় যে বাইরে সাধুতার ভান করে কিন্তু ভেতরে অত্যন্ত লোভী ও দুষ্ট স্বভাবের ভণ্ড, তাকে বলা হয় বিড়াল তপস্বী। বোঝা গেল? এটা হচ্ছে বাগধারার মধ্যে পড়ছে। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন বানানটি সম্পূর্ণ শুদ্ধ? শ্বশুর, শুশ্রূষা, শুশ্রূষা, নাকি শ্বশুর? সঠিক উত্তর কোনটা হবে? সম্পূর্ণ শুদ্ধ, কোনো রকম ভুল নেই। সঠিক উত্তরটা দেখে নেবো, চলো। সঠিক উত্তরটা হচ্ছে শুশ্রূষা, শুশ্রূষা। এই যে বানানটা দেখতে পাচ্ছ, শুশ্রূষা, শুশ্রূষা, যার অর্থ হচ্ছে সেবা করা। শব্দটির সঠিক বানান হলো তালব্য স এর ফলা হর্ষ উকার এবং তালব্য স এর ফলা দীর্ঘ উকার এবং মূর্ধন্য স এর আকার। বোঝা গেল? তালব্য স, এই যে দেখতে পাচ্ছি, তার সাথে হ্রস্ব, সাথে উকার, তালব্য স এর ফলা দীর্ঘ বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মন্বন্তর শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ করো। মন্বন্তর সম্বন্ধে এই ইতিহাসে আমরা পড়েছি, ৭৬ মন্বন্তর পড়েছি কিনা? তো সেই যে মন্বন্তর শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কী বলা হয়েছে? মনোযোগ অন্তর, মনযোগ অন্তর, মনোযোগ অন্তর, নাকি মনোযোগ অন্তর? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তরটা দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে মনোযোগ অন্তর। মনোযোগ অন্তর, অপশন ক। ব্যাখ্যায় কী বলা হয়েছে? স্বরসন্ধির নিয়ম অনুসারে উকার বা রস্যুকার বা দীর্ঘ উকারের পর উকার বা দীর্ঘকার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে রস্যু বা দীর্ঘস্থানে ব ফলা হয়, তাই মনোযোগ অন্তর, সেখানে ব, দেখো নয়ের নিচে ব উচ্চারণ করা হয়েছে, মন্বন্তর। বোঝা গেল? নেক্সট প্রশ্ন চলে যাব। নেক্সট প্রশ্ন বলা হয়েছে যার কোনো উপায় নেই এক কথায় প্রকাশ করলে কি হবে? যার কোনো উপায় নেই, সেটা নিরুপায় হবে, অনন্যা হবে, অসহায় হবে, না অপাংতেয় হবে? সঠিক উত্তর কী হবে? আমরা আশা করছি এটা উত্তর সবাই দিতেই পারবে। সেটা সঠিক উত্তর হবে নিরুপায়। যার উপায় নেই সে তো নিরুপায়, তাই কি না? বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশের নিয়ম অনুযায়ী যার কোনো উপায় নেই তাকে বলা হয় নিরুপায়। অন্যদিকে যার কেউ নেই বা সাহায্য করার অভাব তাকে বলা হয় অসহায়। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12
12 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সিংহাসন শব্দটি কোন সমাসের অন্তর্গত। দেখো আবার সমাস এসছে, সমাস থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবেই বন্ধুরা, ঠিক আছে। সমাস কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট টপিক, এটার থেকে কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন থাকবেই। সিংহাসন শব্দটি কোন সমাসের অন্তর্গত? ষষ্ঠী তৎপুরুষ, মধ্য পদলোপী কর্মধারায়, উপমিত কর্মধারায়, নাকি অব্যয়ীভাব সমাস? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে মধ্যপদ লোপী কর্মধারায়, যেখানে সিংহাসনের ব্যাসবাক্য হলো সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন, এখানে ব্যাসবাক্যের মাঝের পদ চিহ্নিত, সেটা কি হলো? লোপ পেয়ে গেল, তাই এটি মধ্যপদলোপী কর্মধারায় সমাস। বোঝা গেল? দেখো এটা গোটা পদ ছিল সিংহ চিহ্নিত আসন, এখান থেকে যেহেতু মধ্যপদলোপী বলছে, মধ্যখানের পদ কোনটা? চিহ্নিত, সেটা লোপ পেয়ে গেছে বলে এখানে দেওয়া হয়েছে এটা সিংহাসন। বোঝা গেল? নেক্সট দেওয়া হয়েছে দেখো, অগ্নি শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? অনিল, অনল, অম্বুদ, অর্ণব, কোনটি সঠিক উত্তর হবে? অগ্নি শব্দের সঠিক প্রতিশব্দ, এটা কিন্তু অবশ্যই জানা কথা সবার। সঠিক উত্তর হবে অনল, অপশন খ অনল। এবার অনল শব্দের অর্থ আগুন বা অগ্নি। বাকি অপশনগুলোর মধ্যে অনিল মানে বাতাস, অম্বুদ মানে মেঘ এবং অর্ণব মানে সমুদ্র। বোঝা গেল? প্রত্যেকটা কিন্তু মানে দেওয়া রয়েছে। দেখো অনিল মানে কি বলা হয়েছে? বাতাস, অম্বুদ মানে বলা হয়েছে মেঘ এবং অর্ণব মানে হচ্ছে সমুদ্র, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলো, ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? প্রশ্ন বলেছে ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? বিভক্তি, প্রত্যয়, উপসর্গ না ধাতু? সঠিক উত্তর কি হবে? ক্রিয়াপদের মূল অংশ কি বলা হয়? সঠিক উত্তর হবে ধাতু। সঠিক উত্তর হবে ধাতু। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়, ধাতু বা ক্রিয়ামূল এবং ক্রিয়া বিভক্তি। ক্রিয়াপদের এই মৌলিক অবিভাজ্য অংশটিকে ধাতু বলা হয়। বোঝা গেল? ক্রিয়াপদের এই মৌলিক অবিভাজ্য অংশটিকে ধাতু বলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 15তে বলা হয়েছে তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি বাড়েনি। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি বাড়েনি, গঠনগত দিক থেকে এটি কি প্রকার বাক্য? সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য না যৌগিক বাক্য? সঠিক উত্তর কি হবে? সরল বাক্য নাকি জটিল বাক্য না যৌগিক বাক্য না মিশ্র বাক্য? সঠিক কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু যৌগিক বাক্য। কারণ কি? ব্যাখ্যাতে বলা হয়েছে দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য যখন কোনো অব্যয় মানে এবং কিন্তু অথবা ইত্যাদি এই ধরনের অব্যয় যখনই যুক্ত থাকবে সেই একটি পূর্ণ বাক্য গঠন করে, মানে অব্যয়টা যোগ করে, তখন তাকে যৌগিক বাক্য বলা হয়। ভালো করে বুঝে নাও, দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য যখন কোনো অব্যয় যেমন এবং কিন্তু অথবা ইত্যাদি এই ধরনের অব্যয় দ্বারা যুক্ত একটি পূর্ণ বাক্য গঠন করে, তখন তাকে যৌগিক বাক্য বলা হয়। কিন্তু এখানে বলা হয়েছে কিন্তু অব্যয় দ্বারা দুটি বাক্য যুক্ত করা হয়েছে, সেই জন্য এটা যৌগিক বাক্যের অন্তর্গত, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, অগাধ জলের মাছ। অগাধ জলের মাছ বাগধারাটি সঠিক অর্থ চিহ্নিত করো। খুব বুদ্ধিমান মাছ, অত্যন্ত চালাক বা অতি ধূর্ত ব্যক্তি, গভীর জলের প্রাণী না সহজ সরল মানুষ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অত্যন্ত চালাক বা অতি ধূর্ত ব্যক্তি। যে ব্যক্তি নিজের মনের ভাব বা উদ্দেশ্য লুকিয়ে অত্যন্ত চতুরতার সাথে কাজ হাসিল করে তাকে লোক ভাষায় অগাধ জলের মাছ বা অতি চালাক ব্যক্তি বলা হয়। বুঝা গেল? নেক্সট প্রশ্ন নম্বর 17। আমরা দেখো ক্লাসের শেষের দিকে চলে এসেছি। যাদের যাদের পিডিএফটা দরকার তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সব কিছু প্রোভাইড করি। আর এই ক্লাসের পাশাপাশি শুধু জিকে নয় বা বাংলা চ্যাপ্টার নয়, আমরা কিন্তু ম্যাথ প্রোভাইড করছি। প্রত্যেকটা ক্লাস একদম সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা ম্যাথ ক্লাসও করাচ্ছি, সাথে জিকেও পড়াচ্ছি, হিস্ট্রি, জিওগ্রাফি সব কিন্তু এখানে পাবে তোমরা, ঠিক আছে। অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে কিন্তু প্রত্যেকটা নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে। দেখো 17 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কলম শব্দটি বাংলা ভাষার কোন বিদেশি ভাষা থেকে এসেছে? ফার্সি ভাষা, আরবি ভাষা, পর্তুগিজ ভাষা না তুর্কি? কোথার থেকে এসেছে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আরবি ভাষা। কলম ভাষাটি মূলত একটি আরবি শব্দ, ঠিক আছে। এবার এটার নাম ছিল কলম, মানে কয়ের নিচে ব হতো আগে। মুসলিম শাসনের সময় প্রচুর আরবি ও ফার্সি শব্দ বাংলা ভাষার শব্দভাণ্ডারে যুক্ত হয়। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি কার লেখা এবং এটি কত সালে প্রকাশিত হয়? এটা সবার পারার কথা, সালটা না পারলেও নিশ্চয়ই উত্তরটা পারবে। কাজী নজরুল ইসলাম না রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না জীবনানন্দ দাশ? সঠিক উত্তর কী হবে? দেখো এখানে একটা জিনিস আছে যে কত সালে প্রকাশিত হয়, এই কথাটা মানে এখানে যে কোনো যেই অ্যান্সারটা তুমি যদি ঠিক দাও যে কার লেখা, যদি এটাই ঠিক করো তাহলে কিন্তু সালটা ঠিক হয়ে যাবে, কারণ দেখো কারোর নাম কিন্তু রিপিট হয়নি আর, তাই না? তো সঠিক উত্তর আমরা সবাই জানি গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেটা 1910 সালে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নোবেলজয়ী কাব্যগ্রন্থ গীতাঞ্জলি 1910 সালে প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে এটি ইংরেজি অনুবাদের জন্য 1913 সালে নোবেল পুরস্কার পান। বোঝা গেল? নেক্সট প্রশ্ন কি? কোশ্চেন নাম্বার 19 বলেছে ডাক্তার ডাকো
এখানে ডাক্তার শব্দটি কোন কারকের কোন বিভক্তি? কর্তৃকারকের শূন্য বিভক্তি, কর্মকারকের শূন্য বিভক্তি, করণকারকের প্রথমা বিভক্তি, অপাদানকারকের শূন্য। কি বিষয় কি? উত্তরটা কী হবে? যারা যারা কারক পড়েছো উত্তরটা কী হবে? তো উত্তরটা হয়ে যাবে এখানে কর্মকারকের শূন্য বিভক্তি। কারণটা কি? যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। বাক্যটিতে বলেছে কাকে ডাকো, কাকে ডাকো বলেছে? ডাক্তারকে ডাকো। প্রশ্নের উত্তর, তাই কি না? প্রশ্ন বলা হয়েছে কাকে ডাকো, মানে প্রশ্নের উত্তর হচ্ছে ডাক্তার। এবার শব্দটির সাথে কোনো অতিরিক্ত বিভক্তি যুক্ত না থাকায় এটি শূন্য বা প্রথম বিভক্তি। দেখো কোনো কিছু তো অতিরিক্ত যুক্ত নেই, বলেছে ডাইরেক্ট ডাক্তারকে ডাকো, তাই জন্য বলা হয়েছে এটা কর্মকারকের শূন্য বিভক্তি। যেহেতু এখানে কর্ম করা হচ্ছে, ডাকতে বলা হয়েছে, সেই জন্য। এবং আমাদের আজকে শেষ প্রশ্ন, এটা হচ্ছে আমাদের সেট 1 ছিল বাংলার, ঠিক আছে? আমরা এরপরে আবার একটা সেট 2 বানাবো, যাতে তোমাদের 25 নম্বরের মধ্যে একদম 25 আসে। তার জন্য তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। কি কি বই পড়তে হবে আমি কিন্তু অলরেডি বলে রেখেছি, তোমরা এই ভিডিওর মধ্যে সব বা প্রোডাক্ট থেকে কিন্তু সেই বইটার লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণের উদাহরণ? ক, খ, গ নাকি ঘ? সঠিক উত্তর কী হবে? ঘোষ মহাপ্রাণ বর্ণের উদাহরণ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ঘ। কারণ কি? বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণ হলো ঘোষ এবং দ্বিতীয় ও চতুর্থ বর্ণ হলো মহাপ্রাণ। অতএব প্রতিটি বর্গের চতুর্থ বর্ণটি যেমন ক বর্গের ঘ একাধারে ঘোষ ও মহাপ্রাণ বর্ণ হয়। কারণ দেখো দ্বিতীয় চতুর্থ বলা হয়েছে, বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণ কি? ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ। এবং ব্যঞ্জনবর্ণের দিক থেকে আমাদের ঘ কয় নম্বর স্থানে অধিকার করে? সেটা হচ্ছে চতুর্থ স্থান বলা চলে। তো সেই ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে প্রতিটি বর্গের চতুর্থ বর্ণটি ক বর্গের ঘ যেমন, সেইভাবে কিন্তু একাধারে ঘোষ ও মহাপ্রাণ বর্ণ হয়ে থাকে। আশা করছি তোমাদের আজকের এই ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে, আর কমেন্টে সবার ফার্স্টে তোমরা জানাবে যে তোমাদের কতগুলো অ্যান্সার ঠিক হলো, কতগুলো অ্যান্সার তোমরা ঠিক করেছো, কতগুলো অ্যান্সার তোমাদের কমপ্লিট করতে পেরেছো, আর কতগুলো ভুল হয়েছে। অবশ্যই কিন্তু একদম অনেস্টভাবে সততার সাথে তোমরা বলবে, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে আরেকটা ক্লাস নিয়ে। সাথে তোমরা কিন্তু ম্যাথ ক্লাসও পেয়ে যাচ্ছ, প্রত্যেকটা প্লেলিস্ট আমাদের বানানো আছে চ্যানেলের মধ্যেই। প্লেলিস্ট থেকে কিন্তু তোমরা টোটালটা দেখে নিতে পারো, ঠিক আছে? আর এই যে ক্লাসটা হয়েছে এটার পিডিএফটা ফ্রি অফ কস্ট আমরা কিন্তু প্রোভাইড করেছি, ডিসক্রিপশনে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে কালেক্ট করে নাও, ঠিক আছে? নেক্সট ভিডিওতে নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা। থ্যাংক ইউ।